Hello everyone. Good evening. কেমন আছেন আপনারা সবাই? Welcome to the class tonight. It is such a pleasure having you all. আপনারা যারা আজকে সবাই জয়েন করেছেন, thank you so much for joining. আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, and that is paraphrasing. Now a lot of you guys have reached out to me about this particular issue. এই প্রবলেমটা নিয়ে অনেকেই আমার কাছে রিচ আউট করেছেন। যারা করেনি তারাও হয়তো মনে মনে ভাবছিলেন এই সমস্যাটা নিয়ে। আজকে সেই সমস্যাটা আমরা সমাধান করব, এটা নিয়ে আমরা ডিসকাস করব। হ্যালো এভরিওয়ান, ইয়েস থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, ইয়েস অ্যান্ড গুড ইভিনিং, থ্যাংক ইউ। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং, সো হোয়াট ইজ প্যারাফ্রেজিং? আসলে প্যারাফ্রেজিং জিনিসটা কি? প্যারাফ্রেজিংটা আমাদের কি কাজে লাগে? প্যারাফ্রেজিং ইজ সাচ এন ইন্টারেস্টিং থিং। প্যারাফ্রেজিং মানে হলো কোনো একটা কথার অর্থ চেঞ্জ না করে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা। অ্যান্ড দিস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট লাইফ স্কিল, আই উড সে। এটা খুব ভালো একটা লাইফ স্কিল। কেন? বিকজ আপনি এটা স্পিকিংয়ে ইউজ করতে পারবেন, আপনি এটা রাইটিং ইউজ করতে পারবেন। ইন ডে টু ডে লাইফ, ইভেন ইন অফিসেস অর ইন ইউর বিজনেস, ইন কমিউনিকেশন ইন জেনারেল, প্যারাফ্রেজিংটা খুব ভালো। তো আমি একজনকে কোনো একটা কিছু হ্যাঁ বলতেছি, সেটাকে আমি কিভাবে বলতে পারি, না বলতেছি সেটাকে আমি কিভাবে আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, খুব সহজ একটা কথাকে কিভাবে আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে প্রেজেন্ট করা যায়, এটা নেগেটিভ মেসেজও কিরকমভাবে একটু পজিটিভলি প্রেজেন্ট করা পসিবল। প্যারাফ্রেজিং ক্যান ডু ওয়ান্ডার্স। There are people who get paid. There are people whose job it is to paraphrase. For example, different news channels আছে, তাই না? বাংলাদেশে যেরকম কিছু নিউজ চ্যানেলস আছে, 24 আওয়ার নিউজ চ্যানেল যেগুলো। তো এই যে তারা এত নিউজ প্রেজেন্ট করতেছে, তারা কি সব পৃথিবীর সব খবর কি তারা নিজেদের রিপোর্টারদেরকে দিয়ে কালেক্ট করাচ্ছে? বাংলাদেশে যারা নিউজ প্রেজেন্টার বা নিউজ চ্যানেলসগুলো আছে, তারা কি ফিলিস্তিনে যে খবর নিয়ে আসতেছে, বা সিরিয়াতে যে খবর নিয়ে আসতেছে, আমেরিকাতে যে খবর নিয়ে আসতেছে, আফ্রিকাতে যে খবর নিয়ে আসতেছে? নো, সব জায়গার খবর তো তারা নিয়ে আসতেছে না। ইভেন সে ফর এক্সাম্পল স্পোর্ট, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ম্যাচ হচ্ছে, সব জায়গায় কি বাংলাদেশের প্রতিবেদনের করার জন্য রিপোর্টাররা ওখানে হাজির থাকে? থাকে না। দ্যাট উড নট বি কস্ট এফেক্টিভ। So what happens? They take news clippings from different channels and they paraphrase it. Exactly ওরা যেভাবে কথাটা বলেছে সেভাবে না বলে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে, বাট দ্য মেসেজ নিডস টু বি দ্য সেম। নিউজ তো চেঞ্জ করে ফেলা যাবে না, তাই না?
এখন আ ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে। আমি তো আর বলতে পারব না যে ব্রাজিল হেরে গেছে যদি ব্রাজিল জেতে। তাই না? নিড টু কিপ দ্য নিউজ অথেন্টিক। নিউজ তো কারেক্ট থাকতে হবে। তো প্যারাফ্রেজিং এর এই কাজটা এটা এত ভালো একটা মানে স্কিল যেটা আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখন প্যারাফ্রেজিং এর জন্য বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল অ্যালগরিদম ব্যবহার হচ্ছে। কিছুদিন আগে প্রোটেস্ট হয়েছে বিভিন্ন জায়গাতে। যারা রাইটার্স তারা প্রোটেস্ট করেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের ভাত মেরে দিচ্ছে, তাদের চাকরি খেয়ে ফেলতেছে। কেন? বিকজ তারা যে কাজটা করত প্যারাফ্রেজিং এর যে কাজটা করত এটা এখন বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে। সো এটা তাদের নিজেদের যে প্রফেশনটাকে এফেক্ট করছে। সো দিস ইজ সাচ এ ভাইটাল টপিক, ভাইটাল ইস্যু। তো আজকে আমরা এই প্যারাফ্রেজিং নিয়ে কথা বলব। উই আর গোইং টু টক অ্যাবাউট প্যারাফ্রেজিং। তো before I start talking about paraphrasing, I need to say a few words about some myths, some wrong information or misconceptions that you might harbor in your mind. যেটা হয়তো আপনার মনে আছে। আপনি হয়তো ভাবছেন এরকম কিছু কথা। এগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে শুনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ি। বিভিন্ন পোস্টে, কমেন্টে যেহেতু গ্রুপে, পেইজে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটি থাকে সো চোখের সামনে আসে। So I want to clarify some of the misconceptions that you might have in your mind about writing. Okay? Hopefully এগুলো সবগুলাই আপনারা জানেন। তারপরেও আমি আরেকবার মেক সিউর করতেছি যে এগুলো আপনাদের ভেতরে নাই। ওকে? এই ভুল ধারণাগুলো। সো প্যারাফ্রেজিং ইজ অ্যান আর্ট। একটা কথা বলেছি আমি স্টার্টে। প্যারাফ্রেজিং ইজ অ্যান আর্ট। নট পার্টিকুলারলি আ সায়েন্স। কেন আর্ট? আর্ট যেরকম যখন আমরা একটা ছবি আঁকি, সবার কিন্তু ছবি আঁকার স্কিল সেম হয় না। ফর এক্সাম্পল আমার ছবি আঁকার স্কিল 0। I have 0 skills of painting. I have no capacity to draw anything. So কিন্তু অনেকে আছে যারা ভালো ছবি আঁকতে পারে, তাই না? ভালো ছবি আঁকতে পারে। আমি যেরকম একটা ডুডল আঁকতে পারি মেক্সিমাম। সে ফর এক্সাম্পল এটা একটা ডুডল এঁকে দেই আপনাদেরকে। আম রাইট? ওকে? টাক মাথার একজন লোক। That's that's my capacity of painting. Alright? So paraphrasing is an art. It's a linguistic art. সো আপনি যত বেশি হাত ঘোরাবেন, যত বেশি ছবি আঁকবেন, তত কি হবে? আপনার পেইন্টিং এর ক্যাপাসিটি বাড়বে, তাই না? আপনি ভালো পেইন্টিং করতে পারবেন। তো একই রকম প্যারাফ্রেজিং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো হবে আপনার প্যারাফ্রেজিং এর ক্যাপাসিটি। আপনাদেরকে যেটা করতে হবে, ডিফারেন্ট টাইপস অফ এসে টপিক নিতে হবে। আমি আপনাদেরকে একটা এসে টপিকের লিস্ট দিয়েছি। ডিফারেন্ট টাইপস এর এসে টপিক নিতে হবে এবং এই টপিকগুলো ধরে, ধরে প্যারাফ্রেজিং করতে হবে। আজকে আমরা ক্লাসে বেশ কিছু প্যারাফ্রেজিং প্র্যাকটিস করব। আজকে আমরা কোনো এসে লিখব না। আজকে আমরা এসের টপিককে প্যারাফ্রেজ করব। ডিফারেন্ট ওয়েতে প্যারাফ্রেজ করব এবং প্যারাফ্রেজ করার সময় আমরা কোন বিষয়গুলোর উপরে ফোকাস করছি সেটা নিয়ে কথা বলব। There are a few elements that we play with যেগুলো আমরা আগেও ক্লাসে বলেছি। আজকে আমি আবার একটু রিপিট করব and we will practice together. তো প্যারাফ্রেজিং ইজ অ্যান আর্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা ছবি আঁকার ক্যাপাসিটি যেরকম যত বেশি ছবি আঁকবেন তত আপনার ছবি আঁকার হাতটা ভালো হবে। প্র্যাকটিস যত বেশি করবেন। প্যারাফ্রেজিং ও সেম। আপনি যদি বেশি প্র্যাকটিস করেন আপনার প্যারাফ্রেজিং এর ক্যাপাসিটিও ভালো হবে। সো এই কথাটা মাথায় রেখে আমরা একটা সেন্টেন্সকে প্যারাফ্রেজিং করতে চাই। লেটস প্যারাফ্রেজ দিস সেন্টেন্স। এখানে একটা ছোট্ট সেন্টেন্স আছে। I changed a light bulb. খুব কঠিন কোনো শব্দ বাক্য কিন্তু দেইনি, তাই না? খুব সহজ একটা বাক্য। I changed a light bulb. পারবেন এটাকে প্যারাফ্রেজিং করতে? I changed a light bulb. একটু সবাই প্যারাফ্রেজিং করেন তো দেখি। একটু প্যারাফ্রেজিং করেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ব। প্যারাফ্রেজিং করেন। I changed a light bulb. আমি একটা লাইট বাল্ব পরিবর্তন করেছি। অনেক সময় হয় না বাসাতে লাইট নষ্ট হয়ে যায়। তখন বাল্বটা খুলে একটা নতুন বাল্ব লাগাতে হয়, তাই না? চেঞ্জ করা ওইটাকে বলছি আরকি। I changed a light bulb মানে হচ্ছে যে নতুন একটা লাইট বাল্ব আমি লাগিয়েছি পুরোনো লাইট বাল্বটা সরিয়ে। তো এটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করতে পারি? একটু আপনারা লেখেন তো দেখি। আমি আপনাদের কমেন্টগুলো পড়ব।
যেমন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, তাই না? আ বাল্ব ইজ চেঞ্জড বাই মি। প্যাসিভ হয়ে গেল, রাইট? এটা একটা ওয়ে হতে পারে। আর কিভাবে লেখা যায়? একদম সহজ একটা বাক্য। I changed a light bulb. আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, তাই না? ফর এক্সাম্পল, চেঞ্জ এর পরিবর্তে আমরা রিপ্লেসড লিখতে পারি। I replaced a light bulb. কারেক্ট। তাই না? আর কি করতে পারি? সবাই একটু লেখার চেষ্টা করেন। প্রত্যেককে চেষ্টা করতে হবে কিছুটা হলেও লেখার। I changed a light bulb. লেখেন। প্যাসিভ করা, সিনোনিম ব্যবহার করা, তাই না? আপনারা লেখেন, কমেন্টে লেখেন। এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে যখন আমরা প্যারাফ্রেজিং করছি, তখন আমরা ৩ টা জিনিসকে চেঞ্জ করার চেষ্টা করি। নাম্বার 1, শব্দ, অল্টারনেটিভ ওয়ার্ডস। যখন আমরা অল্টারনেটিভ ওয়ার্ডস এর কথা বলি, তখন আমরা কনটেক্সটটাকে খুব গুরুত্ব দেই। কোন জিনিসটাকে গুরুত্ব দেই? কনটেক্সট। প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। কোন প্রসঙ্গে কথা হচ্ছে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু একটা বাক্যে, একটা শব্দের সিনোনিম ব্যবহার করতে হয়। একই শব্দ একই বাক্যে ব্যবহার হচ্ছে, ওইটার সিনোনিম ওই বাক্যে ব্যবহার নাও হতে পারে। ঠিক আছে? তো শব্দ চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা অনেকে করছে দেখলাম। লাইট বাল্ব, এটা অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? লাইট বাল্ব ইজ চেঞ্জড বাই মি, এভাবে লিখতে হবে। অথবা লাইট বাল্বকে পরিবর্তন করে টিউব লাইট। লাইট বাল্ব বা টিউব লাইট কি একই রকম? অর্থ যেন ঠিক থাকে। অর্থ পরিবর্তন করে ফেললে কিন্তু হবে না। তো যখন আমরা একটা শব্দের চেঞ্জ করছি, যেমন লাইট বাল্বকে পরিবর্তন করে টিউব লাইট লিখতেছি, কনটেক্সচুয়ালি ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে আমাদেরকে। ধরেন একটা শব্দ আমি লিখলাম আপনাদের জন্য। একটা শব্দ লিখলাম। শব্দটা হচ্ছে প্রোডিউস। প্রোডিউস। প্রোডিউস মানে হলো উৎপাদন করা। প্রোডিউস মানে কি? উৎপাদন করা। এখন প্রোডিউসের সিনোনিম কি আছে? আপনারা একটু ঝটপট কমেন্ট করেন। প্রোডিউসের সিনোনিম কি হতে পারে? কমেন্টে লেখেন। একটা লেখেন যে কি হতে পারে প্রোডিউসের সিনোনিম। প্রোডিউস মানে উৎপাদন করা বা তৈরি করা। ঠিক আছে? I changed a light bulb. I replaced the previous light with a new one. এরকম। প্রোডিউসের সিনোনিম কি? প্রোডিউসের সিনোনিম হতে পারে ম্যানুফ্যাকচার। প্রোডিউসের সিনোনিম হতে পারে ম্যানুফ্যাকচার। আর কি হতে পারে? What else? ধরেন আমি একটা সিনোনিম লিখলাম ম্যানুফ্যাকচার। আর কি লিখতে পারি? তৈরি করার ইংরেজি। প্রোডিউস মানে তৈরি করা, উৎপাদন করা। ক্রিয়েট লিখতে পারি, তাই না? ক্রিয়েট। তৈরি করা, ক্রিয়েট করা। CREAT। ক্রিয়েট। আর কি লিখতে পারি? মেক লিখতে পারি, তাই না? মেক। সহজ। সবচেয়ে ইজি অপশন এটা। মেক। মেক। আমার লেখা পড়া যাচ্ছে তো? You guys can read my handwriting, right? আচ্ছা। মেক, ক্রিয়েট, ম্যানুফ্যাকচার। আর কি আছে? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। প্রোডিউস মানে তৈরি করা। তাহলে প্রোডিউস, এটা সিনোনিম আমরা লিখেছি ম্যানুফ্যাকচার, আমরা লিখেছি ক্রিয়েট, আমরা লিখেছি মেক। আরো একটা দুইটা আমার তো মনে হয় যে আপনারা পারবেন। জেনারেট। জেনারেট, রাইট? জেনারেট। হোয়াট এলস? আর কি আছে?
ইনভেন্ট কি হয়? ইনভেন্ট তো আবিষ্কার, তাই না? প্রোডিউস আর আবিষ্কার, ডেভেলপ হয় কি? গ্রো, গ্রো হতে পারে। তাই না? গ্রো হতে পারে, গ্রো, গ্রো। তাহলে দেখেন মাশাআল্লাহ আপনারা এত অল্প সময়ের মধ্যে কতগুলো সিনোনিম লিখে ফেলেছেন। দারুণ ব্যাপার। তার মানে আপনাদের কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সিনোনিমের। অল্টারনেটিভ ওয়ার্ড এর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তাই না? আপনি জানেন, শব্দগুলো আপনি জানেন। কিন্তু শব্দ জানাটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে যে আপনি শব্দগুলোর প্রপার কনটেক্সট বুঝে ব্যবহার করতে পারেন কিনা। এটা ইম্পোর্টেন্ট। তাহলে এই যে আমরা একটা শব্দ লিখলাম প্রোডিউস, তাই না? এটার মধ্যে অনেকগুলো আমরা সিনোনিম দেখেছি। প্রত্যেকটার অর্থই কিন্তু প্রোডিউসের মতো। কিন্তু সবগুলো কি আমরা সেইম বাক্যে ব্যবহার করতে পারবো? চলুন আমরা একটা বাক্যের এক্সাম্পল দেখি। একটা বাক্য ধরি, সে ফর এক্সাম্পল একটা বাক্য লিখলাম আমি এখানে যে Apple is producing a lot of iPhones. তাহলে অ্যাপল কোম্পানি অনেক আইফোন বানাচ্ছে, প্রোডিউস করছে। এখানে প্রোডিউসের পরিবর্তে আপনারা এই অপশন থেকে কোন শব্দটাকে নিতে চান? ধরেন আমি প্রোডিউসটা লিখতে চাচ্ছি না, প্যারাফ্রেজ করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব? প্রোডিউসের পরিবর্তে আর কি লিখতে পারি? আমরা কি লিখতে পারবো যে Apple is growing a lot of iPhones? আমরা কি লিখতে পারবো যে Apple is growing a lot of iPhones? গ্রো তো প্রোডিউসের একটা সিনোনিম। আমরা কি লিখতে পারবো যে Apple is generating a lot of iPhones? পারবো কি? পারবো না। তাহলে দেখেন, ইভেন দো গ্রো অথবা জেনারেট এগুলো প্রোডিউসের সিনোনিম। কিন্তু এই বাক্যে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা যদি লিখি যে Apple is creating a lot of iPhones, not wrong but not the most appropriate. আমরা যদি বলি Apple is making a lot of iPhones, then okay. Not wrong, not very good, okay. বাট আমি যদি বলি যে Apple is manufacturing a lot of iPhones, perfect. তাই না? Absolutely bang on, রাইট? তাহলে একটা শব্দ এই কনটেক্সটে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আরেকটা শব্দ এই কনটেক্সটে লেখা যাবে। যেমন আমি লিখতে পারি Apple is making a lot of iPhones, কোনো সমস্যা নাই। ইটস ওকে। বাট ম্যানুফ্যাকচারিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট। এটাই হচ্ছে প্যারাফ্রেজিং এর লেভেল। আপনি যদি লেখেন যে Apple is growing a lot of iPhones, তাহলে ইনকারেক্ট, নট কারেক্ট, ইটস নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আপনি যদি লেখেন Apple is generating a lot of iPhones, again you are wrong. আপনি যদি লেখেন Apple is creating a lot of iPhone, then it's not really appropriate, but it is not really wrong. Right? Very poor. আপনি যদি বলেন Apple is making a lot of iPhones, then fine, okay, no problem. আপনি যদি বলেন Apple is manufacturing, then good. That's the most appropriate word. কিন্তু এই শব্দটাই কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতে পারে যদি আমি কনটেক্সটটা পরিবর্তন করে দেই। মানে বাক্যটাকে যদি আমি চেঞ্জ করে বলি যে ফার্মার্স, আমার হাতের লেখা পড়তে পারছেন? Are producing a lot of corn. কৃষকরা অনেক ভুট্টা প্রোডিউস করছে। এখন কি আমি আর ম্যানুফ্যাকচারিং লিখতে পারবো? এখন কি আমি আর ক্রিয়েট লিখতে পারবো? এখন কি আমি আর মেক লিখতে পারবো? আমি কি বলতে পারবো যে ফার্মার্স আর মেকিং আ লট অফ কর্ন? আপনি যদি বলেন যে ফার্মার আর মেকিং কর্ন, আমি যদি বলি যে মাই মাদার ইজ মেকিং কর্ন, তাহলে মনে হবে যে আমার মা কর্ন রান্না করছে। আপনি যদি বলেন আই অ্যাম মেকিং চিকেন, তার মানে কি হবে? আপনি চিকেন উৎপাদন করছেন? নো। আপনি যদি বলেন যে আই অ্যাম মেকিং চিকেন, তার মানে হবে আপনি চিকেন রান্না করছেন। চিকেনের কারি বানাচ্ছেন। ঠিক আছে? তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। যেটা আমরা প্যারাফ্রেজিং এ করতে পারব না। তাহলে এই
পার্টিকুলার কনটেক্সটে কিন্তু ওই যে গ্রো যেটা আমরা একটু আগে বাদ দিয়েছিলাম, ওটাই পারফেক্ট হচ্ছে। যে ফার্মার্স আর গ্রোয়িং আ লট অফ কর্ন। ফার্মার্স আর প্রোডিউসিং আ লট অফ কর্নের পরিবর্তে গ্রোয়িং বলা যাবে। হারভেস্টিং হতে পারে। হারভেস্ট মানে কিন্তু আবার ফলন কালেক্ট করা। কাল্টিভেটিং হতে পারে। ফার্মার্স আর কাল্টিভেটিং আ লট অফ কর্ন, এটা হতে পারে। তাহলে দেখেন একই শব্দ, এটার একই রকমের সিনোনিম আছে। ১০ টা ৫ টা সিনোনিম আছে। বাট সেটা একই সেন্টেন্সে বা সব সেন্টেন্সে কিন্তু গণহারে ব্যবহার করা যাচ্ছে না। এটা হচ্ছে প্যারাফ্রেজিং এ আমার দেখা সবচেয়ে কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে। আপনি একটা শব্দের ২ টা ৩ টা সিনোনিম শিখেছেন। আপনার চেষ্টা থাকে সবচেয়ে আনকমন সেন্টেন্সটা, সবচেয়ে আনকমন শব্দটা, অল্টারনেটিভটা আমি আমার লেখায় ব্যবহার করব। দ্যাট ইস অ্যান ইনকারেক্ট অ্যাসাম্পশন। আপনি সবচেয়ে আনকমনটা ব্যবহার করবেন না, আপনি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা ব্যবহার করবেন। ঠিক আছে? ধরেন আমার ওয়ারড্রোবে হয়তো অনেক রকমের ড্রেস আছে। অনেক রকমের শার্ট আছে, ব্লেজার আছে। তাই না? আমি যখন ক্লাসে আসবো আমি কি সবচেয়ে আনকমন আ শার্টটা পরবো নাকি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শার্টটা পরবো? এমন হতে পারে যে সবচেয়ে আনকমন শার্টটার মধ্যে হয়তো এমন কিছু একটা লেখা আছে বা এমন কোনো একটা ছবি আছে যেটা inappropriate, সেটা হয়তো সবচেয়ে আনকমন। তাই না? সেটা তো আমি ক্লাসে পড়ব না। এই অকেশন এর জন্য আমাকে একটা সোবার প্রপার একটা appropriate attire নিতে হবে। তাহলে যেটা আমি সবচেয়ে appropriate মনে করছি সেটা পড়ব। তাই না? তাহলে সবসময় আনকমন খোঁজা যাবে না। appropriate খুঁজতে হবে। ওকে? এখানে যে সেন্টেন্সটা আপনাদেরকে দিয়েছি, I changed a light bulb, এটার পেছনে একটা ছোট স্টোরি আছে। এটা আমি জানি না স্টোরিটা মানে আসলে সত্যি কিনা বা কেউ একজন মজা করে লিখছে হয়তো। তা আমি এটা একটা পোর্টালে পড়েছি। খুব মজা পেয়েছিলাম। তো এখানে স্টোরিটা ছিল এরকম যে একজন সে মানে নতুন চাকরির আবেদন করবে। তার কোনো অভিজ্ঞতা নাই। He has no experience. তো তাকে তার বড় ভাই জিজ্ঞাসা করছে যে, "তুই কি জীবনে কিছুই করিস নাই?" তো, "না ভাই আমি তো আসলে কিছুই করি নাই।" তো বলছে যে, "একটা কিছু তো জীবনে নিশ্চয়ই করছিস।" তো বলে যে, "ভাই আমি একটা লাইট বাল্ব চেঞ্জ করছিলাম। I changed a light bulb." আমার বাসায় একটা লাইট বাল্ব নষ্ট হয়ে গেছিল আমার রুমে, ওটা আমি চেঞ্জ করেছিলাম। এটাই আমার জীবনের অভিজ্ঞতা। ঠিক আছে? I changed a light bulb. তখন সেই বড় ভাই বলছে যে, "ঠিক আছে তাহলে তুই সিভিতে কথাটা এভাবে লেখ যে single-handedly managed a successful upgrade and deployment of a new environmental illumination system with zero cost overruns and no safety incidents." ঠিক আছে? তাহলে বলছে এই কথাটার এই যে বাক্যটা, এই বাক্যটার মানে হচ্ছে I changed a light bulb. এই বাক্যটা হচ্ছে ওই বাক্যটার একটা প্যারাফ্রেজড ভার্সন। একটু খেয়াল করে দেখেন কিভাবে লিখছে কথাটা। সিঙ্গল হ্যান্ডেডলি মানে নিজে ম্যানেজড আ সাকসেসফুল আপগ্রেড অ্যান্ড ডিপ্লয়মেন্ট মানে নতুন বাল্ব কিনে আনছে এবং সেটা লাগাইছে। আপগ্রেড করছে মানে কি? পুরানটাকে সরাইছে, নতুনটাকে লাগাইছে। তো নতুন কিছুকে ডিপ্লয় করা মানে কোন কিছুকে ইউজ করা। আ নিউ এনভায়রনমেন্টাল ইলুমিনেশন সিস্টেম। এনভায়রনমেন্টাল ইলুমিনেশন মানে আশেপাশের এনভায়রনমেন্ট আলোকিত হবে। ইলুমিনেশন মানে আলোকিত হওয়া। তো বাল্ব লাগালে আলোকিত হবে। উইথ জিরো কস্ট ওভাররানস মানে বাল্বের দাম যেটা তার চেয়ে বেশি খরচ হয় নাই। কস্ট ওভাররান মানে হচ্ছে বেশি খরচ হয়ে যাওয়া। মানে আমি বেশি খরচ করি নাই। যতটুকু বাল্বের দাম সেই টাকা দিয়েই বাল্ব কিনেছি। অ্যান্ড নো সেফটি ইনসিডেন্টস এবং বাল্ব লাগাইতে গিয়ে আমি কোন রকমের আহত নিহত হই নাই, কাউকে আহত করি নাই, কোন রকমের আগুন-টাগুন লাগায় ফেলি নাই। খুব সেফলি আমি কাজটা করতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে I changed a light bulb এর শিরোনাম। এটা তার সিভিতে সে লিখিয়ে দিছে। This is what I have done. Experience. ঠিক আছে? তাহলে খেয়াল করেন যে একটা ছোট্ট একটা কথা কত চমৎকারভাবে প্রেজেন্ট করতেছে। তাই না? এমনভাবে প্রেজেন্ট করতেছে যে মনে হচ্ছে যে অনেক বড় কোনো কাজ করে ফেলছে। আসলে কিন্তু কাজটা খুবই সহজ। খুবই সিম্পল একটা কাজ সে করেছে। ঠিক আছে? তো দিস ইস দ্য বিউটি অফ প্যারাফ্রেজিং। এটাই হচ্ছে প্যারাফ্রেজিং এর বিউটি। যে আপনি খুব সহজ একটা জিনিসকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন। ওকে? আচ্ছা। এখন যে বিষয়টা আমি শুরুতে বলেছিলাম যে কিছু রাইটিং এর মিথস আছে। কিছু ভুল ধারণা-টারণা আছে। এগুলো আমরা একটু ক্লারিফাই করে ফেলি। ওকে? ফার্স্ট যে কথাটা আমি বলেছি যে অনেকেই এটা আমাকে বলে ইভেন মানে আমি যখন লিখি তখন আমাকে অনেক সময় বলে যে, "স্যার এইটা তো এই শব্দটা তো আমি একবার লিখেছি।
একটা শব্দ তো ২ বার লেখা যাবে না। এই কথাটা আমি অনেক শুনেছি। স্যার একটা শব্দ তো ২ বার লেখা যাবে না, তাই না স্যার? বা হয়তো আমি একটা এসে লিখতেছি, তখন হয়তো অথবা একটা স্যাম্পল আনসার লিখে দিছি, একজন হয়তো সেটা দেখে বলতেছে যে, "স্যার, স্যার এই শব্দটা তো এখানে অলরেডি একবার আছে। আপনি তো এটা আবার লিখেছেন। একটা শব্দ কি স্যার ২ বার লেখা যাবে?" এটার উত্তর ২ টা অংশে আমি দিচ্ছি। ১ম অংশ হলো অবশ্যই যাবে। একটা শব্দ আপনি একটা এসেতে অবশ্যই ২ বার, ৩ বার, ৫ বার লিখতে পারবেন। কোন সমস্যা নেই। ইউ ক্যান। স্পেশালি যদি ওই শব্দটা টপিক রিলেটেড শব্দ হয়। তার মানে আপনাকে যে এসেটা দেওয়া হয়েছে, সেই এসেটার মধ্যে যদি ওই শব্দটা থাকে, টপিকের মধ্যে যদি ওই শব্দটা থাকে, যেটা হতে পারে একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভ বা কোনো একটা টার্ম বা কোনো একটা পার্টিকুলার ফ্রেজ। আপনি ওই শব্দটাকে মাল্টিপল টাইমস এর মধ্যে লিখতে পারেন। কোনো সমস্যা নাই। যেমন আমি এখানে একটা বাক্য দিয়েছিলাম, "I changed a light bulb." সো লাইট বাল্বকে পরিবর্তন করে আপনি কতভাবে চেঞ্জ করবেন? তার মানে লাইট বাল্ব কথাটা আপনাকে রাখতে হবে। বাল্ব শব্দটা আপনাকে অনেকবার ব্যবহার করতে হবে। এখানে যেটা হয় স্টুডেন্টরা এই শব্দগুলো নিয়ে ওয়ারিড হয়। এটার সিনোনিম আমি কি লিখব? একবার তো এটা লিখছি। আর কি লিখব? এটা তাদের সময় নষ্ট করে অনেক। একটা শব্দ ২য় বার লেখা যাবে না এমন কোনো নিয়ম নাই। একটা শব্দ আপনি মাল্টিপল টাইমস লিখতে পারেন। কিন্তু আমরা যেটা করব না সেটা হচ্ছে একটা শব্দ একই বাক্যে ২য় বার লিখব না। লেখার প্রয়োজনও হয় না। একই শব্দ একই বাক্যে ২ বার লেখার দরকার হয় না। আপনার হাতে একটা অস্ত্র আছে। আপনি সেই অস্ত্রটা ব্যবহার করবেন। সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন ব্যবহার করবেন। একটা শব্দ যখন একবার লিখে ফেলেছেন, যদি সেটার নাউন হয় সেটার প্রোনাউন ইউস করবেন আপনি নেক্সট টাইম ওই বাক্যে। অথবা যদি অন্য কোনো শব্দ হয়, যদি এটা ভার্ব হয় তাহলে চেষ্টা করতে হবে একটা সিনোনিম লেখার। অথবা ওই ভার্বটাকে এভয়েড করার। একটা শব্দ একই বাক্যে ২য় বার ব্যবহার না করাটা বেটার। স্ট্যান্ডার্ড এর জন্য। করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম না। কিন্তু না করাটাই বেটার যদি আমি ভালো স্কোর চাই। কিন্তু পুরো এসেতে যদি আপনি চিন্তা করেন যে এই ওয়ার্ড আমি পুরো এসেতে আর লিখব না, তাহলে কিন্তু ইউ আর ইন বিগ ট্রাবল। বিকজ ইউ হ্যাভ টু রাইট আ লট অফ ওয়ার্ডস অ্যান্ড ইউ ক্যানট ফাইন্ড আ সিনোনিম এভরি সিঙ্গল টাইম। তাহলে একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না। এটা একটা টোটালি ভুল ধারণা। ইটস এ মিথ। আমি একটা শব্দ লিখেছি এখানে দেখেন মিথস। মিথস মানে কুসংস্কার বা ভুল ধারণা। তাহলে এখানে আমাদের কথাটা যেটা হবে যে we might use topic words multiple times. However, try to avoid আমার লেখা পড়া যাচ্ছে? Repetition within a sentence. একটা সেন্টেন্সের মধ্যে, একই সেন্টেন্সের মধ্যে আপনি রিপিটিশনটাকে এভয়েড করার চেষ্টা করবেন। একই বাক্যে একই শব্দ ২ বার লিখবেন না। But don't think যে I cannot write this throughout the essay. ওকে? ভুল ধারণা। নেক্সট যে ভুল ধারণাটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স বাক্য মানেই স্ট্যান্ডার্ড বাক্য। এইটা। Very, very wrong concept. There are different types of sentences, and sometimes, trust me, writing something in simple sentences, in simpler expressions, can be much more challenging than writing a long, twisted sentence where you can give unnecessary explanation. একটা সেন্টেন্স এক বাক্যে লেখাটা অনেক বেশি ডিফিকাল্ট। সহজ করে লেখাটা খুব ডিফিকাল্ট। ওকে? So, make sure that you understand this. কমপ্লেক্স বাক্য মানেই ভালো বাক্য না। আমাকে এটা অনেকেই জিজ্ঞাসা করে। অনেকেই আমাকে এটা বলে যে, "ভাইয়া আমি তো আমার লেখা তো একদম সিম্পল। আমার বাক্যগুলো একদম সহজ। আপনি কত কঠিন, কঠিন বাক্য লেখেন। আমার বাক্যগুলো তো কমপ্লেক্স। আমি তো কমপ্লেক্স বাক্য পারি না।" আপনাকে কেউ কমপ্লেক্স বাক্য লিখতে কম্পেল করছে না। Don't try to write complex sentence in every single sentence.
সিম্পল সেন্টেন্স এভরি নাও এন্ড দেন একটা দুটো সেন্টেন্স পর একটা সিম্পল সেন্টেন্স লেখা, এটা হতে পারে, এটা আপনার লেখার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ এ রিডার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিড long complex sentences consecutively. If you write a paragraph with a lot of long and complex sentences, as a reader, it might disrupt my concentration. So, don't think that complex sentences automatically makes your answer or your writing more standard. Okay? You can write simple sentences, you can write compound sentences, you can write gerund sentences, you can write active or passive sentences, affirmative or negative sentences. You can use simple clauses, different types of adjective clauses. There are various types of sentences you can use. Conditional, right? So, whichever sentence structure you want to write, if it is correct, if it can convey the message that you are trying to give appropriately, clearly, to the point, you can get very good scores. Don't think that I have to write complex sentences, okay? Complex sentences does not automatically improve your score, okay? So, complex বাক্য মানেই স্ট্যান্ডার্ড বাক্য এরকম চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে অনেক বেশি লিখতে হবে। A lot of candidates think that they need to write 5, 6 good ideas and they think about these ideas all the time. যে আমাকে অনেকগুলো ভালো আইডিয়া জেনারেট করতে হবে। I need to write good ideas. ভালো আইডিয়া না লিখলে আমার স্কোর ভালো আসবে না। It is not a knowledge test. I'm not checking your knowledge here. আমি দেখছি না যে আপনি কত বেশি জানেন এই বিষয়ে। আমি দেখতেছি যে আপনি যতটুকু জানেন সেটাকে আপনি কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছেন। ওকে? সো ডোন্ট ট্রাই টু রাইট টু মাচ। আমি বলেছিলাম যে 300 থেকে 350 হচ্ছে দ্য ম্যাক্সিমাম ইউ ক্যান রাইট। বাট আপনি 280, 260 ওয়ার্ড লিখেও ব্যান্ড 8.5 পেতে পারেন। যদি আপনার লেখাটা টু দি পয়েন্টে হয়। খুব বেশি লিখলে যেটা হয় অনেক ভেগ ইনফরমেশন চলে আসে অ্যান্ড দিস মাইট ইন টার্ন রিডিউস দ্য কোয়ালিটি অফ ইয়ার রাইটিং। ওকে? সো খুব বেশি লেখার প্রয়োজন নাই। 300 থেকে 350 হচ্ছে অ্যাবসোলুটলি ম্যাক্সিমাম লিমিট। ওকে? 300 থেকে 350 বলছি মানে কি ম্যাক্সিমাম বলছি। আপনারা আবার এটাকেই কি ধরে নিয়েন না। এটাকেই একেবারে নরমাল ধরে নিয়েন না যে 300 থেকে 350ই লিখতে হবে। ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে আমাদের ইসলামে তো 4 টা বিয়ে করা জায়েজ আছে। তার মানে কি আমি 4 টা বিয়ে করব এরকম বলছে? যে 4 টাই করতে হবে? না। ঠিক আছে? 99% of the Muslim men marry once. অলরাইট? 99% একটা বিয়ে করে। বাকি 1% একাধিক বিয়ে করে। তো 4 টা পর্যন্ত জায়েজ আছে মানে এই না যে 4 টাই লিখতে হবে। 350 পর্যন্ত মানে অ্যাপ্রুভাল আছে বলেই না যে 350 টাই লিখে দিয়ে আসবে। ট্রাই টু মিনিমাইজ ইট, ওকে? নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাকে আইডিয়া, আনকমন শব্দ এবং আনকমন আইডিয়া লিখতে হবে। এটা একটা বিশাল সমস্যা। স্টুডেন্টস continuously seek to write uncommon. Look for uncommon things. Uncommon, you cannot be uncommon. Something that is uncommon for you might be very common for me, right? So, for example, I'm a Tom, Dick and Harry. আমি রামশ্যাম যদুমধু টাইপের একটা লোক, সাধারণ একজন মানুষ, তাই না? আমি হয়তো 6 মাসে একবার একটা 5 স্টার রেস্টুরেন্টে খেতে যাব বা 1 বছরে একবার একটা 5 স্টার রেস্টুরেন্টে একটা BOGO অফার খেতে যাব, তাই না? বাই 1 গেট 1 বা বাই 1 গেট 3 বন্ধু-বান্ধব নিয়ে চল একটা ক্রেডিট কার্ড নিয়ে 3 জনে মিলে একটা BOGO 3 খেয়ে আসি। So, but that is not very common for us, right? Going to a 5 star restaurant and eating out might not be a very common thing for us. It might be a very uncommon experience for us. But think about someone who is a billionaire, someone who is a millionaire, right? সালমান রহমানের শালার ঘরের ভাতিজা, something like that, with a lot of money to burn. For them, it might be very common to go to a 5 star restaurant and have lunch or dinner. They might do it every other week, right? So something that you think is uncommon for you might be very common for the examiner. If you select a particular word that this is a very uncommon word, examiner might not even understand that you have written this word thinking that it is an uncommon word, because তার কাছে এই ওয়ার্ডটা খুবই common. So always look for appropriate ideas, appropriate words, not uncommon words. Okay, যেটা আমি একটু আগেও
প্যারাফ্রেজিং এর ইয়েতে বলেছিলাম। অ্যান্ড দ্য লাস্ট বাট নট লিস্ট, অনেকেই মনে করে যে এক্সামিনার আমার সম্পূর্ণ লেখাটা পড়বে না। এক্সামিনার শুধু আমার ইন্ট্রোডাকশন পড়বে বা আমার কনক্লুশন পড়বে আর মাঝখানে জিনিসপত্র পড়বে না। মানে এটা অনেকটা আমাদের সেই স্কুল লাইফের, কলেজ লাইফের একটা সাইকোলজি যে এত ১০ পাতা এসে লিখবো তারপরে টিচাররা এত কিছু পড়বে না। শুধু নীল কালির লেখাটা পড়বে আর ইন্ট্রোডাকশন পড়বে আর কনক্লুশন পড়ে আনসার করে দেবে। ব্যাপারটা এরকম না। এক্সামিনার্স উইল চেক ইউর পেপারস অ্যাজ পার দ্য রুলস। আপনাদের রাইটিং এর খাতা আমাদের দেশে, বাংলাদেশে চেক হবে না। আপনাদের রাইটিং এর খাতাটা চেক হবে কেমব্রিজ ইউনিভার্সিটিতে, অ্যাব্রড। আপনাদের পরীক্ষা হওয়ার পরে খাতাগুলো স্ক্যান হয়, স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হয় এবং ফিজিক্যাল খাতাগুলোকে ডিস্ট্রয় করে ফেলা হয়। তো ওই খাতাটা চেক হয়ে স্কোরটা আবার রিলে করা হয় ব্রিটিশ কাউন্সিলের কাছে বা আইডিপির কাছে। তারপর সেখান থেকে আপনি স্কোরটা পান। আপনার খাতা ব্রিটিশ কাউন্সিলে বসে এক্সামিনাররা দেখতেছে না বা বাংলাদেশে বসে কেউ দেখতেছে না। All the written papers are checked abroad. Okay? And the examiners spend the designated amount of time, যে টাইমটা অ্যালোকেট করা হয়েছে ওই টাইমের মধ্যেই তারা খাতাটা পড়ে দেখে এবং আপনাকে একটা প্রপার স্কোর দিবে। না পড়ে আনসার করবে না। সো আমি শুধু ইন্ট্রোডাকশন ভালোভাবে লিখবো, বাকি কিছু ভালোভাবে লিখবো না বা মাঝখানে দিয়ে এক্সামিনার পড়বে না, এরকম চিন্তা করা যাবে না। ইফ ইউ সি আ মিস্টেক, ইফ ইউ হ্যাভ এনি সাসপিশন যে আমার এই বাক্যটা বা এই শব্দটার বানানটা ভুল হয়েছে, definitely change it. Don't expect the examiner to skip it and not notice it and get a good score. Okay? Examiner will notice the mistakes. আমি একজন এক্সামিনার, মানে I'm not an examiner but আমি অনেক বছর ধরে পড়াচ্ছি। সো আমি প্রচুর খাতা চেক করেছি স্টুডেন্টদের। ট্রাস্ট মি, খাতা চেক করতে, করতে কি হয় আমরা জানি যে আমাদের ক্যান্ডিডেটরা কোথায় ভুল করতে পারে। কোন জায়গাতে কোন সেন্টেন্সের কোন জায়গাতে ভুল হতে পারে আমাদের কলমটা ওইখানেই চলে যায়। মানে বিকজ we have experience, we know what kind of errors most students make. এই কারণে আশা করবেন না যে এক্সামিনার দেখবে না। কোথাও কোনো ভুল থাকলে সেটাকে অবশ্যই রিভিশন করে, কারেকশন করে তারপরে হল থেকে বের হবেন। অলরাইট? সো এই ৫ টা আমাদের প্যারাফ্রেজিং এবং ওভারঅল রাইটিং এর ব্যাপারে আমাদের কিছু মিসকনসেপশন ছিল। এখন we're going to talk about the rules of paraphrasing. There are a few rules we should know and follow when we are trying to paraphrase. একটা তো আমরা অলরেডি দেখেছি, সেটা হচ্ছে use of alternative words. আমরা জানি যে সেন্টেন্সের স্ট্রাকচারও চেঞ্জ করতে হয় এবং সেন্টেন্সটাকে শর্টেন করার চেষ্টা করতে হয়। দিস ইজ দ্য মোস্ট বেসিক ৩ টা স্টেপ যখন আমরা প্যারাফ্রেজিং করছি। এর ছাড়াও আরো কিছু রুলস আমরা ফলো করতে পারি যখন আমরা প্যারাফ্রেজিং করছি। তার মধ্যে ১ম টা হচ্ছে রুল নাম্বার 1, ডু নট চেঞ্জ দ্য মিনিং, যেটা আমি বলেছি। মিনিংটাকে চেঞ্জ করা যাবে না। যেটা বলা আছে সেটার অর্থ সেম থাকতে হবে। রুল নাম্বার 2, মেক ইট বেটার নট ওয়ার্স। তার মানে যখন আপনি পরিবর্তন করতেছেন, চেঞ্জ করতেছেন, সেটাকে বেটার করতে হবে। যদি এমন একটা শব্দ থাকে যে সাপোজ ফর এক্সাম্পল লাইট বাল্ব। ওকে? এখন লাইট বাল্বের চাইতে বেটার কোনো শব্দ আপনি পাচ্ছেন না। তাই বলে এটাকে আপনি এখন টিউবলাইট লিখে দিলেন। তাহলে কিন্তু হবে না। ওকে? মানে ইউ নিড টু আপগ্রেড ইট। যদি এর থেকে ভালো কোনো অপশন আপনি পান তাহলে আপনি চেঞ্জ করবেন। তা না হলে আপনি চেঞ্জ করবেন না। ডোন্ট চেঞ্জ ইট। যেটার ভালো অল্টারনেটিভ পাবেন শুধু সেটাই চেঞ্জ করবেন। একটা দরকার হলে পাইলে একটা ওয়ার্ডই চেঞ্জ করবেন। সবকিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? তাহলে মেক ইট বেটার নট ওয়ার্স। চেষ্টা করতে হবে ভালো করার জন্য চেঞ্জ করা। ফোকাস অন ভার্বস। ভার্বের দিকে ফোকাস করবেন। প্রথম টার্গেট থাকবে ভার্বটাকে চেঞ্জ করা। অ্যাভয়েড রিপিটেশন ইন দ্য টপিক। যখন আপনি টপিকটা লিখতেছেন, মানে ইন্ট্রোডাকশন লিখতেছেন। ইন দ্য টপিক বলতে আমি বোঝাচ্ছি ইন্ট্রোডাকশনে যখন আমরা টপিকটাকে প্যারাফ্রেজ করি, তখন আমরা রিপিটেশন অ্যাভয়েড করব। প্রশ্নে যেটা আছে সেটাকে লেখার চেষ্টা করব না। একই বাক্যে শব্দের রিপিটেশন করা যাবে না, যেটা আমি বললাম। ৪ নাম্বার যে রুলসটা, রুল নাম্বার 4, আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড বি স্পেসিফিক। অবশ্যই আপনি শব্দ চেঞ্জ করার সময় কনটেক্সটটা খেয়াল করবেন এবং স্পেসিফিক শব্দ ইউজ করবেন। স্পেসিফিক থাকতে হবে। ভেগ হওয়া যাবে না। ডোন্ট বি ভেগ। ভেগ মানে কি? মানে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, না, কিছু বোঝা যাচ্ছে না, এরকম হওয়া যাবে না। নাম্বার 5, প্লে উইথ দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আমি একটা শব্দ বলেছি প্লে। খেলেন, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে খেলেন। এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করেন, এটাকে কম্পাউন্ড করেন। ঠিক আছে? এবং এই সেন্টেন্সের পরিবর্তনগুলো, মানে অ্যাক্টিভ থেকে এটাকে প্যাসিভ করা, ওকে?
বা অ্যাফার্মেটিভ থেকে এটাকে নেগেটিভ করা, এই জিনিসগুলো যে চ্যাপ্টারে আপনারা খুব ভালোভাবে পাবেন, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস লেখা পড়া যাচ্ছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এইটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ওয়ে টু রিভাইজ দিজ চেঞ্জেস, কিভাবে একটা সেন্টেন্সকে অন্য একটা সেন্টেন্সে নিতে হয়। সো আপনারা যে কোনো গ্রামার বই যেটা আপনার বাসায় আছে, যে কোনো গ্রামার বই থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই চ্যাপ্টারটা একটু রিভিশন করে নেন। টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আরেকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এই ৩টা চ্যাপ্টার। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, টেন্স এই দুটো রিলেটেড। আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ৩টা চ্যাপ্টার আপনারা রিভিশন করে ফেলেন, তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করা, সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে নিয়ে খেলা, এইটা আপনাদের জন্য অনেক, অনেক ইজি হয়ে যাবে। রুল নাম্বার 6, কমপ্লেক্সিটি অ্যান্ড ভেগনেস ইজ ইওর এনিমি। যেটা একটু আগে এখানে বলেছি, ভেগনেস। খুব বেশি কমপ্লেক্স করে ফেলা সেন্টেন্সটাকে বা খুব বেশি ভেগ বানিয়ে ফেলা, দিস ইজ ইওর এনিমি। কমপ্লেক্সিটি এবং ভেগনেস অ্যাভয়েড করতে হবে। আর নাম্বার 7, শর্টেন ইট। ছোট করেন, ছোট, ছোট, ছোট। যত বেশি স্পেসিফিক করতে পারেন তত বেটার। ওকে? যদি কোনো রকমের এক্সাম্পল দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে যদি কোনো রকম এক্সাম্পল থাকে, সেই এক্সাম্পলগুলো অবশ্যই, অবশ্যই আপনারা বাদ দিয়ে দিবেন। এক্সাম্পলগুলো লেখা যাবে না। প্যারাফ্রেজিং করার সময় এক্সাম্পলগুলোকে বাদ দিয়ে শুধু মেইন কথাটা নিতে হবে। ওকে? আচ্ছা। এখন আসেন আমরা এই স্পেসিফিক একটা টপিককে প্যারাফ্রেজ করার চেষ্টা করি। এখানে একটা টপিক লিখেছি আমি। সবাই একটু টপিকটা পড়েন কি লেখা আছে? Some people think that. Some people think that higher salary is important when choosing a company to work for. Some people think that higher salary is important when choosing a company to work for, while others think that good atmosphere at a workplace is more important. এখানে দেখেন আমি দুটো জিনিসকে হাইলাইট করেছি। একটা হচ্ছে think that, রাইট? think that কথাটাকে আমি হাইলাইট করেছি। কারণ এখানে একবার think that কথাটা আছে, আবার এখানেও think that কথাটা একবার আছে। এখানে একবার ইম্পর্টেন্ট কথাটা আছে, আবার এখানেও ইম্পর্টেন্ট কথাটা আছে। মানে টপিকের মধ্যেই এই শব্দগুলোকে কি করেছে তারা? রিপিট করেছে। আমরা একটু আগে যে কথাটা দেখেছি বা বলেছি সেটা হচ্ছে যে আমরা কি করব না? কোনো কিছুকে রিপিট করব না। টপিকের মধ্যে কোনো কিছুকে, একই বাক্যে কোনো কিছুকে আমরা রিপিটেশন করব না। তাহলে ওই যে think that ২ বার আছে, অথবা ইম্পর্টেন্ট কথাটা ২ বার আছে, এইটাকে আমার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ওকে? আচ্ছা, আর কি চেঞ্জ করতে পারি? What else can I change? কোন শব্দগুলোকে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন? আপনারা একটু কমেন্টে আমাকে একটু লেখেন যে এই সব বাক্যের মধ্যে কোন শব্দগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন? প্যারাফ্রেজিংটা আজকে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে বেশি। কমেন্টে লিখতে হবে। কি লিখতে পারেন? দেখেন তো, think that, salary, important, তাই না? What can you change? কোন শব্দটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন? যেমন আমি এখানে কিছু শব্দ হাইলাইট করেছি দেখেন। people শব্দটাকে হাইলাইট করেছি। think যেহেতু ২ বার আছে এটাকে হাইলাইট করেছি। important যেহেতু ২ বার আছে এটাকে হাইলাইট করেছি। choosing এটা যেহেতু একটা ভার্ব এটাকে হাইলাইট করেছি। এবং good একটা খুবই জেনেরিক শব্দ। খুবই জেনেরিক, তাই না? গুড ব্যাড এটা কখনোই খুব স্পেসিফিক হয় না। দিস ইজ গুড। আপনারা খাবার খেয়েছেন। হাউ ওয়াজ দ্য মিল? আপনি বললেন ইট ওয়াজ গুড। ক্লাসের পরে আমি আপনাকে একটা টেক্সট করলাম, হাউ ওয়াজ দ্য ক্লাস? ডিড ইউ এনজয় দ্য ক্লাস? আপনি বললেন দ্য ক্লাস ওয়াজ গুড। গুড খুবই কি? খুবই বেসিক একটা দায় সারা উত্তর, দায় সারা গোছের একটা শব্দ। গুড। ঠিক আছে? আপনাকে আরেকটু স্পেসিফিক হতে হবে। যদি খাবার হয়, হাউ ওয়াজ দ্য মিল? ইট ওয়াজ ডিলিশিয়াস। It was mouth watering. How was the class? It was
excellent, it was informative, it was enjoyable. How was the party? It was exhilarating. How was the class? How was the movie? It was thrilling. অথবা যদি হরর ফিল্ম হয়, it was scary. So instead of saying it was good or it was bad, right? Bad যদি হয়, how was the food? It was terrible. How was the food? It was subpar. How was the food? It was not up to the mark. Bad এর পরিবর্তে আপনি বলছেন। তাহলে গুড ব্যাড যদি থাকে কোনো টপিকে, সেটাকে অবশ্যই আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। এবং যখন চেঞ্জ করবেন তখন কি করতে হবে? কনটেক্সট বুঝে চেঞ্জ করতে হবে। হাউ ওয়াজ দ্য ক্লাস? দ্য ক্লাস ওয়াজ ডিলিশিয়াস। তাহলে তো হবে না, তাই না? হাউ ওয়াজ দ্য মুভি? দ্য মুভি ওয়াজ এনজয়েবল। হ্যাঁ, এনজয়েবল তো হয়। আমি চেষ্টা করেও ভুল বলতে পারতেছি না। যাই হোক, আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি। সো you cannot, right? You cannot use incorrect word in incorrect context. You have to understand good এবং bad is a very generic explanation, very generic adjective. You have to change it. All right? আরেকটা কথা হচ্ছে এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে people. খেয়াল করেন, people. Peopleটাও খুব জেনেরিক, তাই না? Most of the topic you have this word people. Many people, some people, a lot of people. People, people, people. We are all people. আপনি people, আমি people, সবাই people. But we also have different categories. People have different categories, তাই না? For example, I'm an IELTS trainer. You might be a student. Someone might be a housewife. Some other people might be businessmen, or a banker, or a doctor, or an engineer. তাহলে you have other identity, right? So আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি, এই টপিকটাতে আসলে পিপল বলতে কারা? কারা এটা নিয়ে ওয়ারিড? কারা এটা নিয়ে আসলে এই কথাটা বলতেছে? সেই পিপলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। যদি করা যায় তাহলে ওই গ্রুপের নামটা বলতে হবে। খেয়াল করেন। ধরেন আমি বললাম মেনি পিপল ওয়ান্ট আ ফেয়ার ইলেকশন। মেনি পিপল ওয়ান্ট আ ফেয়ার ইলেকশন। এখন এই পিপল বলতে কারা? আমেরিকার লোকজন? ফ্রান্সের লোকজন? উগান্ডার জনগণ? না। উগান্ডার জনগণ কি পিপল না? তারাও তো পিপল। ফ্রান্সের লোকজন কি পিপল না? তারাও তো পিপল। বাট আর দে টকিং অ্যাবাউট আওয়ার ইলেকশন? নো। তো যখন আমি বলছি যে সাম পিপল ওয়ান্ট, মেনি পিপল ওয়ান্ট এ ফেয়ার ইলেকশন, এই পিপল আসলে কোন পিপল? মেবি মেনি মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি হতে পারে। মেনি মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি হতে পারে। মেনি এই ইন্টেলেকচুয়ালস হতে পারে। বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়ালস, তাই না? যারা টক শোতে আসে, কথাবার্তা বলে সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে, তারা হতে পারে। ইভেন এটাও হতে পারে যে মেনি সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, মেনি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, এটা হতে পারে। পিপল মানে সিটিজেন্স। তার মানে পিপলটাকে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ওকে? তো এই যে আজকে যে টপিকটা আমরা করতেছি, যে অনেকেই হায়ার স্যালারিটাকে প্রাধান্য দেয়। যখন তারা একটা চাকরি খোঁজে, তারা একটা হায়ার স্যালারিকে প্রাধান্য দেয়। এটা কারা? এই লোকগুলো কারা? হ্যাঁ, যারা এমপ্লয়ি, তাই না? যারা চাকরি খুঁজতেছে, তারাই তো। আর তো কেউ না। যারা চাকরি খুঁজতেছে, যে লোকগুলো চাকরি খুঁজতেছে তারা, তাই না? তাহলে এই যে বিষয়টা, আপনারা পিপলটাকে প্রথমে কি করবেন? চেষ্টা করবেন আইডেন্টিফাই করতে। যদি পিপলটাকে আইডেন্টিফাই করতে না পারেন, যদি এমন হয় যে পিপলটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, আমি পিপলটাকে আইডেন্টিফাই করতে পারছি না, ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন, ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন। পিপলের জায়গায় কি লিখতে পারেন? ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন। ওকে? তাহলে প্রথমে আমরা চেষ্টা করব পিপলটাকে চেঞ্জ করে ক্যাটাগরি ফিক্স করার। যদি না পারি তাহলে একটা জেনেরিক সিনোনিম ইন্ডিভিজুয়ালস লিখে দিব। ওকে? থিঙ্কের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কমেন্ট করেন। ইম্পর্টেন্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কমেন্ট করেন। চুজিং এর পরিবর্তে কি লিখতে পারি? কমেন্ট করেন। গুডের পরিবর্তে কি লিখতে পারি? কমেন্ট করেন। তাহলে মেনি পিপল থিঙ্ক দ্যাট, এখানে থিঙ্ক বলতে কি বোঝাচ্ছে? যে তারা মনে করে, বিশ্বাস করে, দাবি করে, তাই না? এরকম বোঝাচ্ছে।
তাহলে এটার সিনোনিম আমরা খুঁজতেছি। অনেক মানুষ দাবি করে, অনেক মানুষ মনে করে, অনেক মানুষ বিশ্বাস করে, অনেক মানুষ বলে, তাই না? এরকম হচ্ছে কথাটা। ইম্পোর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর কি হতে পারে ইম্পোর্টেন্ট এর গুরুত্বের সিনোনিম আর কি হতে পারে? কমেন্ট করেন। আপনারা লেখেন, আমি পড়ি। কি লিখেছেন? তাই না? বিলিভ হতে পারে, রাইট। ক্লেইম হতে পারে, রাইট। তাই না? সিলেক্টিং হতে পারে যখন আমরা বলছি। তাই না? রিয়ালাইজ, রিয়ালাইজটা অতটা হতে পারে না অবশ্য যদিও। রিয়ালাইজ করা। তাই না? ইম্পোর্টেন্ট এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? নেসেসারি, ভাইটাল, এসেনশিয়াল, ইম্পারেটিভ। ইম্পারেটিভটা তো আমি মনে হয় কিছুদিন আগে একটা ক্লাসে বলেছিলাম। ইম্পারেটিভ। গুরুত্বপূর্ণ, ক্রুশাল, গুরুত্বপূর্ণ। এটা হতে পারে। তাই না? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। গুড এর পরিবর্তে কি লেখা আছে? গুড এনভায়রনমেন্ট, গুড অ্যাটমসফিয়ার। মানে অফিসের যে এনভায়রনমেন্টটা, অফিসের অ্যাটমসফিয়ার এর কথা বলতেছে। অফিস অ্যাটমসফিয়ার শুড বি গুড। তাহলে এখানে এই গুড বলতে কি বোঝাচ্ছে বলেন? হোয়াট আর দে ট্রাইং টু সে? এই গুড মানে কি? মানে অফিসের অ্যাটমসফিয়ার বা অফিসের পরিবেশ গুড আমরা কখন বলি? যখন কলিগদের মধ্যে মারামারি হয়, তারপরে পেছনে গসিপ হয়, তাই কি? যখন কর্পোরেট পলিটিক্স হয়, সেটাকে কি আমরা গুড এনভায়রনমেন্ট বলি? গুড অ্যাটমসফিয়ার বলি? নো। তখন সেটাকে আমরা গুড অ্যাটমসফিয়ার বলি। যখন সেটা ফ্রেন্ডলি হয়, সবাই সবাইকে সাহায্য করে, হেল্পফুল হয়, তাই না? তাহলে হেল্পফুল, ফ্রেন্ডলি, পজিটিভ এগুলো আমরা গুডের পরিবর্তে এখানে ইউজ করতে পারি। রাইট? তাহলে দেখেছেন আপনারা যখন প্যারাফ্রেজিং করছেন, অনেক সময় আমরা কি করি প্যারাফ্রেজিং করতে গিয়ে প্যারাফ্রেজিং এর মানে চিন্তায় হারিয়ে যাই বা বুঝতে পারি না যে আমরা আসলে কোন জিনিসটাকে ফোকাস করে লিখতেছি। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি কিভাবে চিন্তা করতেছি, হাউ ডু আই থিংক, দেন ইউ ক্যান থিংক লাইক। আমরা জানি একটা কথা আছে, গ্রেট মেন থিংক লাইক, মেন অ্যান্ড উইমেন। তাহলে এই পার্টিকুলার টপিকটাকে আমরা যদি প্যারাফ্রেজ করি, দেখেন আমি এখানে প্যারাফ্রেজ করেছি। মেনি এমপ্লয়িজ, পিপলের পরিবর্তে লিখেছি এমপ্লয়িজ, অফটেন সি দেয়ার স্যালারি অ্যাজ দ্য ডিফাইনিং ফ্যাক্টর। ডিফাইনিং ফ্যাক্টর মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। মোস্ট ইম্পর্টেন্ট থিং মানে হচ্ছে ডিফাইনিং ফ্যাক্টর। while deciding, choosing to work for a company, while others, দুইবার হয়ে গেছে others কথাটা, while others assert that, think that এর পরিবর্তে আমরা লিখেছি, while others assert that a positive workplace atmosphere, তার মানে গুড এর পরিবর্তে লিখলাম পজিটিভ। a positive workplace atmosphere carries greater significance. অনেক এমপ্লয়িরা দেখে, সি, তাদের স্যালারিটাকে দেখে একটা ডিফাইনিং ফ্যাক্টর হিসেবে মনে করে যে এটাই হচ্ছে আমার মূল ব্যাপার। while deciding to work for a company, যখন তারা একটা কোম্পানি সিলেক্ট করে তখন তারা স্যালারিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। while others assert that, অন্যরা এটা জোর গলায় বলছে বা বলছে, অ্যাসার্ট করছে যে পজিটিভ ওয়ার্কপ্লেস অ্যাটমসফিয়ার অনেক বেশি গুরুত্ব বহন করে, অনেক বেশি ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স ক্যারি করে। ওকে? তাহলে এই যে একটা কিউ কার্ড, একটা টপিক, রাইটিং এর একটা টাস্ক 2 এর একটা টপিক, এটাকে আমরা প্যারাফ্রেজ করলাম। তো যখন আপনি স্পিকিং এ কিউ কার্ড বলতেছেন বা যখন আপনি স্পিকিং এ একটা ডিসকাশনের প্রশ্নের উত্তর করতেছেন, তখনও কিন্তু আপনাকে কি করতে হবে? ওই যে এক্সামিনার যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করছে, সেই প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে বলতে হবে। অনেক সময় স্টুডেন্টরা একটা জায়গায় আটকে যায় যে আমি একটা শব্দ বলতে চাচ্ছিলাম, কিন্তু ওই শব্দটা আমি বলতে পারতেছি না। ওই শব্দটা ইংরেজি আমার মনে পড়তেছে না। তখন আমরা কি করব? আমরা প্যারাফ্রেজ করব। আমরা ডিফারেন্ট ওয়েতে ওটার উত্তর করব। যে কিছু লাস্ট স্পিকিং ক্লাস যখন নিচ্ছিলাম এই সপ্তাহে শুক্রবারে, তখনও হচ্ছে আম আমাকে একজন স্টুডেন্ট এই কথাটা বলেছে। যে, "স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমি বুঝতেছিলাম না এটা ইংরেজি কি হবে?" সো তখনই কিন্তু প্যারাফ্রেজিং এর একটা ইম্পোর্টেন্স কাজ করে যে আমি কথা বলতে আটকে গেছি, এখন আই নিড টু বাইপাস দিস। এটা ডিফারেন্ট ওয়েতে আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি। ওই যে আই চেঞ্জ দ্য লাইট বাল্বের মতো আরকি। সো লেটস টেক অ্যানাদার টপিক। আসেন আমরা আরেকটা টপিক দেখি।
সাম পিপল সে দ্যাট পাবলিক লাইব্রেরিজ শুড বি ফ্রি। তাহলে এখানে এই পিপল বলতে কারা? পাবলিক লাইব্রেরি শুড বি ফ্রি, তাই না? আদারওয়াইজ যদি ফ্রি না হয়, যদি তা না হয়, আদারওয়াইজ মানে যদি তা না হয়, দে আর জাস্ট এ ওয়েস্ট অফ মানি। এখানে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দে মানে কি বোঝানো হচ্ছে এখানে বলেন তো দেখি? দে শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা তো একটা প্রোনাউন, তাই না? হোয়াট ডাজ ইট মিন? দে লেখেন তো একটু কমেন্টে। আদারওয়াইজ দে আর জাস্ট এ ওয়েস্ট অফ মানি। এখানে দে বলতে কাকে বোঝানো হচ্ছে? কমেন্ট করেন তো। দে, হোয়াট ডাজ ইট মিন? বলেন। পিপল, ইজ ইট পিপল? দে মানে কি এখানে আসলে পিপল? এটাই আমি জিজ্ঞাসা করেছি, এই কারণে জিজ্ঞাসা করেছি। এখানে দে বলতে বোঝানো হয়েছে লাইব্রেরিকে। অনেক সময় এটা আমাদের মাথায় ঢুকে গেছে যে দে বললেই আমরা মনে করি যে দে মানে হচ্ছে মানুষ, বাট এখানে কিন্তু দে মানে মানুষ না, এখানে দে হচ্ছে পাবলিক লাইব্রেরির সিনোনিম, প্রোনাউন। ওকে, তাহলে এখানে বলছে যে যদি তা না হয়, যদি ফ্রি করা না হয়, তাহলে দে আর জাস্ট এ ওয়েস্ট অফ মানি। মানুষ তো আর টাকার অপচয় হতে পারে না, তাই না? টাকার অপচয় হচ্ছে লাইব্রেরিগুলো। যদি ফ্রি না হয় তাহলে লাইব্রেরি রেখে কোনো লাভ নাই। Especially because modern technology and the internet allow easy access to resources. স্পেশালি কারণ আমরা ইন্টারনেট ব্যবহার করে সহজেই কি পেতে পারি? রিসোর্সেস পেতে পারি। তাহলে লাইব্রেরি যদি ফ্রি হয় তাহলে লাইব্রেরি দরকার আছে, আদারওয়াইজ লাইব্রেরি দরকার নাই। তাহলে এখানে পিপল, সে, পিপলের পরিবর্তে আমরা কি বলতে পারি? ইন্ডিভিজুয়ালস বলতে পারি। সে এর পরিবর্তে আমরা কি বলতে পারি? থিঙ্ক বলতে পারি, ক্লেম বলতে পারি, বিলিভ বলতে পারি, অ্যাসার্ট বলতে পারি, তাই না? ফ্রি, ফ্রি এর সিনোনিম কি হতে পারে? অল্টারনেটিভ কি হতে পারে? লেখেন তো কমেন্টে। ফ্রি, হোয়াট ক্যান আই সে? ফ্রি এর পরিবর্তে নো চার্জ, তাই না? কোনো চার্জ নাই, উইদাউট এনি চার্জ, উইদাউট এনি মানি, উইদাউট পেমেন্ট, তাই না? এগুলো হচ্ছে ফ্রি। বিকজ, বিকজ এর পরিবর্তে কি বলা যায়? ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, তাই না? ইজি, কি বলা যায়? ইজি অ্যাক্সেস মানে সহজে পাওয়া যাচ্ছে, মানে কুইকলি পাওয়া যাচ্ছে, তাই না? কুইক, আমরা কুইক বলতে পারি, তাই না? ইজির পরিবর্তে। তাহলে এই যে একটা টপিক আমরা দেখলাম, এটাকে আমরা এখন প্যারাফ্রেজ করি। দেখেন কি লিখেছি? সার্টেন ইন্ডিভিজুয়ালস আর্গু দ্যাট, এই যে সে এর পরিবর্তে আমরা লিখলাম আর্গু। পিপলের পরিবর্তে কি লিখলাম? ইন্ডিভিজুয়ালস। তাহলে আমরা লিখলাম যে সার্টেন ইন্ডিভিজুয়ালস মানে কিছু মানুষ, আর্গু দ্যাট দাবি করে যে পাবলিক লাইব্রেরিজ শুড বি ফ্রিলি অ্যাক্সেসিবল। দেখেন, ফ্রি না বলে এটাকে আমরা কি করেছি? অ্যাডভার্ব বানিয়ে ফেলেছি। ফ্রিলি, ফ্রিলি অ্যাক্সেসিবল, সহজ মানে টাকা ছাড়া এটা অ্যাক্সেসিবল হতে হবে। সেমিকোলন দিয়েছি, পাংচুয়েশন মার্ক। আদারওয়াইজ দে আর মিয়ারলি, মিয়ারলি মানে কি? মিয়ারলি শব্দটার মানে কি? MERELY, মিয়ারলি মানে জাস্ট, জাস্ট, জাস্ট অ্যান ইনসাফিসিয়েন্ট ইউজ অফ ফান্ডস। ওই যে বললো ওয়েস্ট অফ ফান্ড, ওয়েস্ট অফ মানি, এটাই আমি বলেছি ইনএফিশিয়েন্ট ইউজ অফ ফান্ডস। দে আর মিয়ারলি অ্যান ইনএফিশিয়েন্ট ইউজ অফ ফান্ডস। গিভেন, গিভেন মানে কি? যেহেতু, শর্ত, ইফ। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করেন, সেমিকোলন আছে, দুটা কমা আছে। গিভেন দ্য ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড মানে যেটা সব জায়গায় ছড়িয়ে গেছে, অ্যাভেলেবিলিটি অফ, অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস অনলাইন, অফটা বাদ পড়ে গেছে এখানে। ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস অনলাইন। তাহলে এখানে দেখেন ওয়াইড স্প্রেড একটা শব্দ, মানে যেটা সব জায়গায় পাওয়া যায়। মিয়ারলি একটা শব্দ, যেটা মানে হচ্ছে জাস্ট। ইট ইজ মিয়ারলি আ বার্থডে পার্টি, মানে খুব, মানে এই জিনিসটাকে খুব ছোট করে বলা, এটা জাস্ট একটা বার্থডে পার্টি। হি ইজ মিয়ারলি আ পোস্টম্যান, ও তো জাস্ট একটা পোস্টম্যান। এরকম কোনো কিছুকে ছোট করে বোঝানোর জন্য আমরা মিয়ারলি বলি, জাস্ট, অনলি টাইপের একটা ব্যবহার। তাহলে সার্টেন ইন্ডিভিজুয়ালস, কিছু কিছু মানুষ তারা দাবি করছে যে পাবলিক লাইব্রেরি শুড বি ফ্রিলি অ্যাক্সেসেবল।
সবার জন্য বিনামূল্যে অ্যাক্সেসিবল হতে হবে। আদারওয়াইজ দে আর মেয়ারলি অ্যান ইনএফিশিয়েন্ট ইউজ অফ ফান্ডস। আদারওয়াইজ সরকারের এই টাকা খরচ করার কোনো দরকার নাই। গিভেন দ্য ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস অনলাইন। যেহেতু অলরেডি অনলাইনে রিসোর্সেস ফ্রিতেই পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে দেখেন আমরা যখন একটা শব্দের সিনোনিম দিচ্ছি, আমরা ওইটার চাইতে আরো বেটার কোনো একটা ভার্সন, কোনো একটা অল্টারনেটিভ ব্যবহার করছি। We are not just changing something for the sake of change, but we are focusing on the context. And look at the sentence structure. এখানে আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করেছি। গিভেন দিয়ে আমরা বাক্যটার মধ্যে একটা কন্ডিশন ঢুকিয়েছি। Let's take another example. আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন। In many countries there are people with extremely high income. অনেক দেশেই মানুষ আছে যাদের ইনকাম অনেক হাই। Some say it is good for the country. কেউ কেউ বলে যে এটা দেশের জন্য ভালো। While others claim that government should limit salaries. অন্যরা বলে যে না ভাই, স্যালারি কি করা উচিত? সরকারের লিমিট করা উচিত। Okay? So, yes, in some cases, people get extremely large amount of salaries. I once upon a time worked for a company যেখানে my CEO used to get 30 lakhs টাকা per month. That's a staggering amount, right? 30 lakhs per month. So Amazon বা Tesla এরকম আরো অনেক ফরেন কোম্পানি আছে যাদের ওদের স্যালারি মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স, তাই না? অ্যাপার্ট ফ্রম দ্য বোনাসেস অ্যান্ড এভরিথিং। সো এখানে যে কথাটা বলেছে যে ইন মেনি কান্ট্রিজ দেয়ার আর পিপল উইথ এক্সট্রিমলি হাই ইনকাম। অনেক কান্ট্রিতে এমন কিছু মানুষ আছে যাদের ইনকাম খুব বেশি, এক্সট্রিমলি হাই। কেউ কেউ বলে যেটা সমাজের জন্য, কান্ট্রির জন্য ভালো, অন্যরা বলে যে গভর্নমেন্টের উচিত স্যালারিটা লিমিট করা। ইন মেনি কান্ট্রিজ এই কথাটা, এই টার্মটা কিন্তু খুবই কমন এবং এইটা অনেক আইএলস এর টপিকে আসছে। ইন মেনি কান্ট্রিজ কথাটা, যেমন ইন সাম পিপল, আদার পিপল, মেনি পিপল যেরকম অনেক বারবার আসতেছে অনেক টপিকে, ইন মেনি কান্ট্রিজ কথাটাও কিন্তু প্রচুর টপিকের মধ্যে আছে। তাহলে এইটার একটা প্রপার একটা সিনোনিম, একটা প্রপার একটা অল্টারনেটিভ আমরা শিখে রাখতে পারি, যেটা আমাদের অনেকগুলো এসেতে কাজে লাগবে, তাই না? ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ডস, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন অংশে। অথবা কান্ট্রিটাকে আপনারা চাইলে একটু স্পেসিফিক করতে পারেন, ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ বলতে পারেন, যদি টপিকটা এমন হয় যেটা ডেভেলপড কান্ট্রিজের জন্য। ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে এটা ডেভেলপিং কান্ট্রির জন্য। টপিকটা দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে এটা কোন ধরনের কান্ট্রির কথা বলা হচ্ছে। অলরাইট? সো ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ, ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, ইন মেনি ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইন মেনি ইস্টার্ন কান্ট্রিজ। থিংক অ্যাবাউট ইট। অলরাইট? আর যদি সিওর না হন তাহলে বলে দিবেন ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এটা কিন্তু অনেক, অনেক প্রায় অলমোস্ট সব টপিকে কাজে লাগে। তাহলে আপনারা একটু সিনোনিম লেখেন। এই পার্টিকুলার টপিকে কোন শব্দটা আপনারা চেঞ্জ করতে পারবেন কমেন্টে লেখেন। কমেন্ট করতে হবে, রাইট? ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, রাইট। আর কি, কি চেঞ্জ করতে পারবেন? এই টপিককে আর কি, কি চেঞ্জ করতে পারবেন? কমেন্ট করেন। কমেন্ট অ্যাওয়ে, কমেন্ট অ্যাওয়ে। কমেন্ট করতে থাকেন। লেট মি রিড। আপনারা কতটুকু চেঞ্জ করতে পারেন। হাই স্যালারির পরিবর্তে অন্য কিছু লেখা যায় কিনা? কি লেখা যায়? থিংক অ্যাবাউট ইট। চেঞ্জ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। উইথআউট চেঞ্জিং দ্য মিনিং অফ কোর্স। মিনিং চেঞ্জ হয়ে গেলে কিন্তু সর্বনাশ। তখন মানে ভালোর চেয়ে খারাপ হবে বেশি আরকি। ওকে? মিনিং চেঞ্জ করা যাবে না। You cannot change the meaning. Right? দেখেন, কমেন্ট করেন। অলরাইট, থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস। তবে এখানে যে কথাটা আছে এটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করেছি দেখেন, এই যে ইন মেনি কান্ট্রিজ কথাটা, ইন মেনি কান্ট্রিজ, তাই না? এক্সট্রিমলি হাই ইনকাম, লিমিট স্যালারিজ, তাই না? এই কথাগুলোকে। তারপরে এখানে দেখেন আবার একটা কথা আছে গুড। গুড, আমরা তো জানি যে গুড শব্দটাকে আমরা চেঞ্জ করব, তাই না? দেখেন কিভাবে লিখেছি। While individuals with exceedingly high incomes, extremely জায়গায় কি লিখেছি? exceedingly. হাই স্যালারি জায়গায় কি লিখেছি? হাই ইনকাম।
ক্যান ডু গ্রেট থিংস ফর দ্য কান্ট্রি, ফর দ্য সোসাইটি। গুডের পরিবর্তে কি লিখেছি? গ্রেট থিংস। মেনি কন্টেন্ট দ্যাট, মেনি কন্টেন্ট দ্যাট মুখস্থ করেন। মেনি কন্টেন্ট দ্যাট, অনেকে এটা বিরোধিতা করতেছে। কন্টেন্ট করা মানে হলো বিরোধিতা করা। গভর্নমেন্ট শুড ইম্পোজ লিমিট অন স্যালারিজ। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া। সরকার যখন কোনো কিছু, কোনো ট্যাক্স বা কোনো কিছু প্রয়োগ করে সেটাকে আমরা বলি ইম্পোজ করা। কারণ সেখানে আপনার আর কোনো কি থাকে না, সে থাকে না। সরকার যেটা যদি বলে যে এটা করতে হবে তাহলে আপনাকে করতেই হবে, এটাই আইন হয়ে যাচ্ছে তখন। আর এটাই হচ্ছে ইম্পোজ করা বা চাপিয়ে দেওয়া। তাহলে মেনি কন্টেন্ট দ্যাট, মনে থাকবে অপোজিশন বলার সময় কন্টেন্ট আপনারা ইউজ করবেন। লেটস ডু অ্যানাদার ওয়ান। Some people say that noise made by people should be strictly controlled. কেউ কেউ বলে যে নয়েজ মেড বাই পিপল, যখন যে মানুষ নয়েজ করতেছে বিভিন্ন জায়গায়, শুড বি স্ট্রিক্টলি কন্ট্রোলড, খুব স্ট্রিক্টলি মানে কড়াকড়িভাবে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। বলে আদার্স সে দে শুড বি ফ্রি টু মেক নয়েজ উইদাউট এ লিমিটেশন, যে কোনো লিমিটেশন ছাড়া তাদের নয়েজ করতে পারা উচিত। রাইট? সো আমাদের দেশে তো এটা খুবই কমন একটা প্রবলেম, তাই না? আমাদের দেশে নয়েজ নিয়ে কোনো রকমের আইন কানুন বা কোনো রকমের র্যামিফিকেশন ইফ ইউ মেক আ লট অফ নয়েজ আছে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে বলতে পারেন, অথবা যদি দেখেন কখনো। দেশের বাইরে যারা আমার ক্লাসে অনেকে আছে যারা দেশের বাইরে থাকেন, আপনারা হয়তো দেখেছেন, যারা ওয়েস্টে থাকেন তারা জানেন যে সেখানে কিন্তু এটা খুবই সিরিয়াস একটা অফেন্স। আপনি বেশি নয়েজ করতেছেন, আপনার মানে প্রতিবেশীদের সমস্যা হচ্ছে, তারা এটা পুলিশকে জানাতে পারে অ্যান্ড পুলিশ ক্যান কাম অ্যান্ড আস্ক ইউ টু নট মেক দ্যাট মাচ নয়েজ। ইভেন বাসায় চিল্লাপাল্লা, কান্নাকাটি এইসবও অনেক সময় নয়েজ মানে নয়েজের মধ্যে পড়ে। আর আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের সভা সমিতি, ওয়াজ মাহফিল, হ্যাঁ, স্কুলের, কলেজের, মানে যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, মানে বিয়ে, কনসার্ট, বৌভাত তো আছেই আলহামদুলিল্লাহ। মাইক, সাউন্ড সিস্টেম মানে এলাকা কাঁপায় ফেলতে হবে এরকম একটা ব্যাপার। রাত ১২টা, ১টা, ২টা ডাজন্ট ম্যাটার। রাইট? আর তারপরে ধরেন রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল পো, পো করতে, করতে যাওয়া সবাই মিলে ১০-১২ জন মিলে। এটা তো খুবই কমন একটা ব্যাপার। সো দিস ইজ a ridiculous thing. I hate noise. I strongly, full-throatedly, wholeheartedly support strict regulations against noise. তো এইটাকে দেখেন আমরা কিভাবে প্যারাফ্রেজ করেছি। There are those advocating for stringent advocating মানে পক্ষে কথা বলা। There are those advocating মানে হচ্ছে in favor of stringent মানে একদম ভীষণ কড়া, ঠিক আছে? stringent মানে খুবই কড়া। stringent control over noise pollution, while others argue that, অন্যরা এটা তারা তর্ক করতেছে, that individuals should have the freedom to make noise without limitation. তাহলে আমরা কি বলছি? There are those advocating for stringent control over noise pollution, while others argue that individuals should have the freedom to make noise without limitation. এটা একটা স্ট্রং অপিনিয়নের এসে। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি ছিল প্রশ্নের শেষে। তো যদি আপনি অ্যাগ্রি করেন তাহলে আপনি বলবেন যে I advocate for stringent control over noise pollution. যদি আপনি এটার বিপক্ষে থাকেন আপনি বলবেন যে I think অথবা I argue that individuals should have the freedom to make noise without any limitations. ওকে? সো দুইটাই এখানে আছে। আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে প্রথম অংশটুকু, ডিসঅ্যাগ্রি করলে পরের অংশটুকু আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে ঢোকাতে পারবেন। দিস ইজ হাউ ইউ প্র্যাকটিস প্যারাফ্রেজিং। প্রত্যেকটা টপিক ধরে, ধরে আপনাদেরকে এভাবে প্যারাফ্রেজ করতে হবে। Last one. This is the last one for tonight. Some schools agree that fast food restaurants and supermarkets can promote their products in school and
দ্যাট স্কুলস বেনিফিট ফ্রম ইট। কিছু, কিছু স্কুল বিভিন্ন স্কুলে বা কলেজে বা ইভেন ইউনিভার্সিটিতেও এটা খুব কমন যে বিভিন্ন রকমের ফাস্ট ফুড শপ এসে তারা একটা স্টল বসায়। অথবা একটা সুপের স্টল অথবা একটা কফি স্টল অথবা একটা বার্গারের স্টল হয়। তাদের নিজেদের ফাস্ট ফুডটাকে প্রমোট করার জন্য অথবা স্কুল ক্যাফেটেরিয়াতে তারা হয়তো একটা দোকান নেয়, যেখানে তারা ফাস্ট ফুড সেল করে। তো অনেক স্কুল মনে করে যে এটা একটা ভালো, এটা স্কুলের জন্য ভালো বিকজ স্কুল কিছু রেভিনিউ পাইতেছে। স্কুলের জন্য ইটস এ গুড থিং। বাট এটাকে আসলে করা উচিত কিনা? Should fast food companies be allowed to promote their products in schools where children can easily get them and become overweight and these are not healthy for their physical growth, তাই না? Not good for their physical growth, not helpful. তাহলে এইখানে যে কথাগুলো বলেছে যেমন এখানে ফাস্ট ফুড, তাই না? ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড আমরা বলতে পারি ফাস্ট ফুডের পরিবর্তে, তাই না? তারপরে হচ্ছে এখানে বলতেছে যে বেনিফিটটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? প্রমোট, প্রমোট মানে অ্যাডভার্টাইজ করা। তাহলে এটাকে কিভাবে আমরা করেছি দেখেন। সার্টেন স্কুলস এন্ডোর্স মানে হলো কোনো কিছুকে মেনে নেওয়া, কোনো কিছুকে প্রমোট করা। দ্য প্রমোশন অফ প্রোডাক্টস, এন্ডোর্স মানে কোনো কিছুকে আমি সাপোর্ট করছি, সাপোর্ট। তাহলে প্রমোশনটাকে আমি এন্ডোর্স করছি। কিছু, কিছু স্কুল কি করছে? প্রমোশনটাকে সাপোর্ট করছে। বাই ফাস্ট ফুড রেস্টুরেন্টস অ্যান্ড সুপারমার্কেটস উইদিন দেয়ার প্রেমিসেস, স্কুলের ভেতরে। অ্যাসার্টিং দ্যাট, অ্যাসার্টিং শব্দটা আমরা আগে ব্যবহার করেছি। Asserting that such collaboration bring benefits for them. তাহলে এটা তাদের জন্য পজিটিভ আউটকাম নিয়ে আসে, তাই না? এখানে বেনিফিট ছিল, তাহলে এখানে ব্রিং বেনিফিটের জায়গায় আমরা লিখতে পারি ব্রিং পজিটিভ আউটকাম, ব্রিং পজিটিভ আউটকামস ফর দ্যাম। যেহেতু বেনিফিটটা টপিকে আছে, এখানে আর বেনিফিটটা না লিখি। অলরাইট, সো দিস ইজ দ্য ওয়ে ইউ ডু প্যারাফ্রেজিং। আজকে আমরা প্যারাফ্রেজিং নিয়ে কথাটা বললাম। এখানে একটা কথা লিখেছি, little and often goes a long way. Little and often goes a long way. এই কথাটার মানে হলো যে আপনি যদি একদিনে অনেক বেশি পড়েন, একদিনে অনেক কিছু পড়ে ফেললেন, একদিনে ১৬ ঘন্টা, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা পড়লেন, it is not going to be helpful for you. But if you study a little bit, often or more regularly, you will see the results. That is the guarantee. If you can study regularly for 2 months, 2.5 months, over the time you will gradually improve. বাট আপনি যদি এরকম করেন যে ২ দিন খুব ভালোভাবে পড়লেন, তারপরে আবার ১ সপ্তাহ কোনো খবর নাই, then it is going to be very difficult for you. Alright? Because আপনি যা শিখবেন সেটা ওই ১ সপ্তাহ প্র্যাকটিসে না করার কারণে আবার আপনি ভুলে যাবেন। You will go 1 step ahead and 2 step backwards. So ultimately you will see no progress. You have to, for at least 2 months, 2.5 months, make a commitment to yourself that I will study 1.5 hours, 2 hours regularly. আমার ব্যাচে একজন স্টুডেন্ট খুব enthusiasm নিয়ে আমাকে ফোন দিয়েছিল। ১ম ক্লাস বা 2nd ক্লাসের পরে। ১৫-২০ মিনিট আমার সাথে কথা বলেছে ক্লাসের পরে। আমিও শুনেছি। খুবই enthusiastic ছিল। স্যার এটা করবো, এভাবে করবো। স্যার আপনি যেভাবে হোক, স্যার যেভাবে বলবেন আমি এভাবে পড়বো। যত পড়ার দিবেন আমি পড়বো। ঠিক আছে? যত প্রেশার দিতে পারেন স্যার, নো প্রবলেম অ্যান্ড অল দ্যাট। অনেকগুলো ক্লাসের পরে তার সাথে আমার সেদিন আবার একটু WhatsApp এ কথা হয়েছে। স্যার আমি এখনো কিছুই পড়তে পারি নাই। কেমব্রিজে আমি কিছুই শেষ করতে পারি নাই। আমি আসলে অনেক ব্যস্ত স্যার। এটা। অনেক কিছু আমার জীবনে আমি অনেক ব্যস্ত। সো কমিটমেন্টটা রাখতে হবে। যে enthusiasm যে আপনি খালি মুখে বললেন আমি খুব করে ফেলবো। কিন্তু যখন পড়াটা নিজের কাঁধে আসতেছে তখন আপনি আর পড়লেন না। তারপরে নাসিব স্যারের ক্লাস শেষ করে ফেললো। সবগুলো ক্লাস করলেন। তারপরে মনে হলো যে আমি তো এখনো কিছুই পারি না। তাহলে তো হবে না। You have to take the burden of responsibility on your shoulder and start practicing 1-2 hours every day. Right? That's it. দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য অনেক, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। থ্যাংক ইউ যারা কমেন্ট করেন নাই। আরো বেশি থ্যাংক ইউ। কমেন্ট করলে কমেন্ট পড়া লাগতো এত কষ্ট করে। ঠিক আছে? I don't mean it. Just joking. আমি চাই যে আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন ক্লাসে। If you have any issues, you can directly talk to me. I invite you to talk to me, to text me. Keep in touch if you have any questions, any problems, if you need any help.
let me know and I will guide you. I'll give you some guidelines. I'll talk to you. No problem. All right. তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।